হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। আপনারা হয়তো মনে করতে পারেন আমি যেটাই বলি সেটাই ইম্পর্টেন্ট। ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমি ইম্পর্টেন্ট টপিকসগুলো খুঁজে বের করি। Oh my god. ছোটবেলা থেকে আমরা অনেকেই শুনে আসছি অ্যালোপ্যাথিক মেডিসিন অনেক সাইড এফেক্ট শো করে বডিতে, এবং শুধুমাত্র এই কারণে ছোটবেলা আমাদের মা বাবা আমাদেরকে শিখিয়েছেন যে যতক্ষণ না অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া যায় ততক্ষণ খাবি না, যতক্ষণ সম্ভব ততক্ষণ তুই গাছগাছড়ার নির্যাস এবং ন্যাচারাল সোর্স থেকে প্রাপ্ত ওষুধগুলো সেবন করবি। তো এই কারণে আমরা দেখি রাস্তার আশেপাশে হাটে বাজারে বিভিন্ন পাতার নির্যাস, বিভিন্ন প্রাকৃতিক সোর্স থেকে আনা ওষুধ এখনো বিক্রি হয়, এবং আমরাও ছোটবেলায় সামান্য সর্দি কাশির জন্য তুলসী পাতার রস, বাসক পাতার রস এগুলো খেয়েছি। এখন আমি আজকে আলোচনা করব মূলত অ্যালোপ্যাথিক ওষুধের সোর্সটা কোথায় এবং কেন বলা হয় যে অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট ওই ন্যাচারাল সোর্স থেকে বেশি। আদৌ একটা ন্যাচারাল সোর্স থেকে পাওয়া কোনো একটা জিনিস আপনি সেবন করলে আপনার রোগ ভালো হবে কিনা এবং সেটার সাইড এফেক্ট অ্যালোপ্যাথিক ওষুধের থেকে কম হবে কিনা সেটা আমাদের জানার বিষয়। তো দেখুন, আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো। তো আমার ছোট্ট হোয়াইট বোর্ডে একটা জিনিস লেখা দেখতেছেন, সেটা হচ্ছে এই পাত্রের মধ্যে বাসক পাতা আছে যেটা কাশির জন্য ভালো কাজ করে। তো এই বাসক পাতাটা আপনি কিভাবে খাচ্ছেন? রস তৈরি করে খাচ্ছেন। কিসের জন্য? কাশি সারার জন্য খাচ্ছেন, কাশির ওষুধ হিসেবে এটি ব্যবহার করছেন। সেম একটা রোগের জন্য কেউ আবার এই সিরাপটা সেবন করছে। সো আমি এখানে সরাসরি একটা ব্র্যান্ড নেম লিখে দিছি, মিকুলিট সিরাপ, যেটা আমরা কাশির জন্য সেবন করে থাকি। তো কেউ সরাসরি এই মিকুলিট সিরাপটা কাশির জন্য খাচ্ছে, কেউ সরাসরি বাসক পাতার রস খাচ্ছে। কার সাইড এফেক্ট বডিতে বেশি শো করবে সেটা জানার বিষয়। তো দেখুন, বাসক পাতার রস যখন আপনি খাবেন তখন ওই বাসক পাতার রসের মধ্যে এমন কোন একটা উপাদান নিশ্চয়ই আছে যে এটা সরাসরি আপনার রোগ ভালো করবে। কোন উপাদানটা আপনার রোগের জন্য কাজ করছে আপনি জানেন না। আমরা সাধারণত আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানতে পারি যে এটি আমাদের কাশি ভালো করে, সো আমি এটা রস করে খেয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কি আছে আমি জানি না, অ্যাকচুয়ালি কোন কম্পাউন্ডার জন্য এটা আমার কাশির জন্য কাজ করে তাও আমি জানি না। এখানে অনেকগুলো কম্পাউন্ড থাকতে পারে। কম্পোনেন্টগুলো কি কি? অ্যালকালয়েড থাকতে পারে, ফ্লাভোনয়েড থাকতে পারে, এবং আরো অন্যান্য ন্যাচারাল কম্পাউন্ড থাকতে পারে, পলিফেনল থাকতে পারে। এবার আসি যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো তাহলে কিভাবে তৈরি হয়। দেখুন, অ্যালোপ্যাথিক ওষুধগুলো তৈরি হয় রিসার্চের মাধ্যমে। তো কখনো কোনো একটা নিউ মলিকুল যদি আবিষ্কার হয় সেটা বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে মার্কেটে আসে। প্রাথমিকভাবে একটা মলিকুলকে যদি আমি ধরি সেটা কাশি সারার জন্য ব্যবহার করা যাবে, এটা ল্যাব ট্রায়াল হয়, কম্পিউটারাইজড ট্রায়াল হইতে পারে, দেন অ্যানিমাল ট্রায়াল। অ্যানিমাল ট্রায়াল হওয়ার পরে যদি এটা গুড রেজাল্ট শো করে দেন হিউম্যান ট্রায়াল হয়। হিউম্যান ট্রায়াল মানুষের উপর ট্রায়াল দেওয়ার একটা পর্যায়ে যখন দেখা যায় যে না এটা আমাদের কাঙ্ক্ষিত ইফেক্ট দিচ্ছে, তখন এটা ব্যবহার করা হয় এবং এর মধ্যে এটার সাইড ইফেক্ট অ্যানালাইসিস করা হয় এবং এটা দীর্ঘমেয়াদী বডিতে কি কি ইফেক্ট ফেলবে সেটা ফেজ 3 বা ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে যাচাই করা হয়। কিন্তু এইখান থেকে যে কম্পাউন্ডটা আপনার এখানে বডিতে যাচ্ছে, এই কম্পাউন্ডার কিন্তু কোনো ক্লিনিক্যাল রিসার্চ নাই। এটা শুধুমাত্র আমাদের নলেজ থেকে আমরা ব্যবহার করতেছি। এটা ওই ট্রিমেন্ডাস ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে আসে নাই। তো এবার কথা হচ্ছে, তাহলে আমি যে একটা কম্পাউন্ড আবিষ্কার করলাম যেইটা আমার কাশি সারার জন্য ব্যবহার হচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধে, সেই কম্পাউন্ডার সোর্স আসলে কি? সো দেখুন, এই যে সিরাপের কথা বলছি, এই সিরাপের মেইন এপিআই হচ্ছে ব্রোমোহেক্সিন হাইড্রোক্লোরাইড। এই ব্রোমোহেক্সিন হাইড্রোক্লোরাইডের কারণেই কাশি ভালো হচ্ছে। এই হাইড্রোক্লোরাইড একটা সল্ট ফর্মেশন, যাতে আপনার বডিতে বায়োঅ্যাভেলেবিলিটি বা রক্তে এটার মাত্রা দ্রুত পৌঁছায়, বায়োঅ্যাভেলেবিলিটি ভালো হয়, সেজন্য সল্ট ফর্মে নেওয়া হয়েছে। আর মূল এপিআইটি ছিল ব্রোমোহেক্সিন। তো ক্লিনিক্যাল রিসার্চের মাধ্যমে এটা টোটালি প্রুভ করা হয়েছে যে ব্রোমোহেক্সিন কাশির জন্য ভালো কাজ করে।
এখন এই ব্রোমোহেক্সিন সিনথেসিস করা হয় ল্যাবে কিসের মাধ্যমে? ভ্যাসিসিন অ্যালকালয়েডের মাধ্যমে। এই ভ্যাসিসিন অ্যালকালয়েডটা কোথা থেকে আসে? এই ভ্যাসিসিন অ্যালকালয়েড আসে একটা উদ্ভিদ থেকে, যেটার নাম জাস্টিকা আধাটোডা। জাস্টিকা আধাটোডা, বা আমি এটাকে বলতে পারি জাস্টিসিয়া আধাটোডা, এই উদ্ভিদটাই কিন্তু মূলত বাসক উদ্ভিদ। এই উদ্ভিদটাই কিন্তু বাসক উদ্ভিদ। তো আমি যদি কোন একটা কম্পাউন্ড ন্যাচারাল সোর্স থেকে সিনথেসাইজ করে আমি এইটা ড্রাগ ফর্মে নিয়ে আসি, তাহলে এইটার মধ্যবর্তী যে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো আছে, এটার মধ্যবর্তী ক্লিনিক্যাল ট্রায়ালেই প্রমাণিত হয় যে এটা হিউম্যান বডির উপরে সেফ। তবুও কেন আমাদের আসলে ভ্রান্ত ধারণা তৈরি করা হয় যে এইটাতে সাইড ইফেক্ট বেশি শো করবে, কিন্তু এইটাতে সাইড ইফেক্ট কম শো করবে? মূলত দেখুন, আপনি যখন এই সরাসরি বডিতে এই বাসক পাতার রস গ্রহণ করছেন, তখন কিন্তু আপনি জানেন না অ্যাকচুয়ালি ওইটার মধ্যে কি কি কম্পাউন্ড আছে। ওইটার মধ্যে নিশ্চয়ই এই অ্যালকালয়েডটা ছিল, যেটার কারণে আপনার রোগটা ভালো হচ্ছে। কিন্তু দেখুন, এই অ্যালকালয়েডটা আমরা একদম ড্রাগ ফর্মে নিয়ে আসার জন্য কত ট্রিমেন্ডাস রিসার্চ করে তারপর ড্রাগ ফর্মে নিয়ে আসছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সিরাপটা আমি যখন মার্কেটে নিয়ে আসব, তখন কি শুধু এই এপিআইটা ব্যবহার করে এটাকে মার্কেটে আনতে পারবো? সহজ উত্তর না। এটা ড্রাগ ফর্মে নিয়ে আসার জন্য এই সিরাপের মধ্যে বিভিন্ন এক্সিপিয়েন্ট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? এক্সিপিয়েন্ট ইউজ করতে হবে। এক্সিপিয়েন্ট গুলো হচ্ছে যে সরাসরি এপিআই না, কিন্তু ড্রাগ ফর্মে নিয়ে আসার জন্য ব্যবহার করতে হয়। যেমন এটা 2 বছর মেয়াদ হলে, 2 বছর মার্কেটে ভালো থাকতে হলে এটার মধ্যে প্রিজারভেটিভ দিতে হবে, মিথাইল প্যারাবেন বা প্রোপাইল প্যারাবেন। এটার মধ্যে আমার সলভেন্ট ইউজ করতে হবে, গ্লিসারল, সরবিটল বা ইথানল। এর মধ্যে আমার পিএইচ অ্যাডজাস্ট করার জন্য সাইট্রিক অ্যাসিড বা সোডিয়াম সাইট্রেট ইউজ করতে হবে। তো এই যে এক্সিপিয়েন্ট গুলো ইউজ করা হয়, এগুলো সরাসরি বডিতে কোনো ইফেক্ট না ফেললেও ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি, অর্থাৎ রক্তে কোন মাত্রায় পৌঁছাবে সেটার উপর ইফেক্ট ফেলে। এবং যেহেতু আমাদের সায়েন্সে বা বায়োলজিক্যাল সায়েন্সে একটা ধারণা আছে যে আপনি বডিতে যে জিনিসই গ্রহণ করুন না কেন, তার একটা ইফেক্ট বডিতে থেকে যায়। অর্থাৎ আপনি যদি আজকে একটা খাবার খান, আপনার বন্ধু যদি আপনাকে একটা খাবার আজকে খাওয়ায়, ওই খাবারটা আপনি মনে করছেন কালকে সকালে আপনার বডি থেকে বের হয়ে যাবে? নিশ্চয়ই না, কখনোই না। ওইটার একটা অংশ, মিলিগ্রাম বা মাইক্রোগ্রামে কোনো নিউট্রিশন হলেও আপনার বডিতে লং টার্মে থেকে যাবে। তেমনি এই এক্সিপিয়েন্ট গুলারও কোনো না কোনো অংশ আপনার বডিতে থেকে যেতে পারে। সেই কারণে মূলত মনে করা হয় যে অ্যালোপ্যাথিক ওষুধের একটা সাইড ইফেক্ট আছে। কিন্তু আমি যে এখানে না জেনে অ্যালকালয়েড, ফ্লাভানয়েড, পলিফেনল এগুলো গ্রহণ করছি, এগুলোর কি কোনো সাইড ইফেক্ট নাই? আপনি চিন্তা করুন, এগুলোর কি কোনো সাইড ইফেক্ট নাই? আবার এগুলো কোনো ল্যাব সিনথেসিস করার মাধ্যমে তৈরি হয় না, এর মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া নাই, এর পিএইচ অ্যাডজাস্ট করা নাই। এইটা যে আপনি সরাসরি বডিতে ইনটেক করছেন আপনার রোগ সারার জন্য, এর কি আদৌ কোনো ইফেক্ট নাই? নিশ্চয়ই আছে। সো তাহলে আপনি কখনোই বলতে পারবেন না যে এইটার থেকে এইটা বেশি রিস্কি। সো there is a risk. I think the minimum risk is here. এখানেই সব থেকে কম রিস্ক আছে, কারণ একটা ড্রাগ ম্যানুফ্যাকচারিং করে মার্কেট যাওয়ার সময় এর বিভিন্ন কোয়ালিটি টেস্ট করা হয়। এর মধ্যে মাইক্রো অর্গানিজম আছে কিনা, এর মধ্যে আমি যে এপিআইটা দাবি করতেছি সেই এপিআইটা যথার্থ পরিমাণে আছে কিনা, ফ্লেভার, কালার ঠিক আছে কিনা, অর্ডার ঠিক আছে কিনা, এগুলো টেস্ট করে মার্কেটে নেওয়া হয়। সো আমি এটা বলতেছি না যে আমার যখন কোনো রোগ হবে আমি হাতের কাছে যেটা পাবো সেটা দিয়ে চিকিৎসা করব না, অবশ্যই করব। বাট যদি কারোর মধ্যে ভ্রান্ত ধারণা থেকে থাকে যে দিস ইজ টোটালি রং, সো ইউ আর রং। থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন।